অক্ষরে অমরতা স্লোগানের পতাকাবাহী আন্তর্জাতিক ও সমাজ কল্যাণমূলক সংগঠন কলম সাহিত্য সংসদ লন্ডন ও কলম টিভির সৌজন্যে আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ওয়ার্ল্ড রেমিটেন্স ফাইটার্স ডে। আজকে আমার সাথে কারিগরি সহযোগিতা রয়েছেন ফারদিন রাফি, অনলাইন সম্পাদক, কুতুবুদ্দিন রাজু, অফলাইন সম্পাদক। তাদেরকেও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই অনলাইন স্টুডিওতে উপস্থিত হয়েছেন লন্ডন থেকে কলম সাহিত্য সংসদ লন্ডনের প্রতিষ্ঠাতা ও পরিচালক, সাহিত্যের বাতিঘর খ্যাত অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন কলম সাহিত্য সংসদ লন্ডন মালয়েশিয়া শাখার সম্মানিত উপদেষ্টা শিপন খান। আপনাকেও স্বাগত অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন মালয়েশিয়া থেকে কলম সাহিত্য সংসদ লন্ডন মালয়েশিয়া শাখার সম্মানিত সভাপতি সোহান হোসেন। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের অত্যন্ত পরিচিত আপনজন বিশিষ্ট আবৃত্তিকার SM ইকবাল হাসান তুহিন। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে সংযুক্ত হবেন আমেরিকা থেকে কলম সাহিত্য সংসদ লন্ডন আমেরিকা চ্যাপ্টারের সম্মানিত সভাপতি জনাব হাসান আলী। উনাকেও অগ্রিম অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আমরা অধ্যাপক নজরুল ইসলাম হাবিবির শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু করব। তার আগে দেশে বিশেষ করে বাংলাদেশ সহ পৃথিবীর যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখবেন তাদের সবাইকে অগ্রিম আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি। ধন্যবাদ প্রস্তাবক। ধন্যবাদ আজকে যারা আমাদের সাথে আছেন, বিশেষ করে মালয়েশিয়া চ্যাপ্টারের সম্মানিত উপদেষ্টা আমার প্রিয়জন শিপন খান, দার্শনিক লেখক। তার লেখার স্টাইলকে আমি খুবই পছন্দ করি। এবং আমাদের সাথে আছেন সোহান হোসেন, মালয়েশিয়া চ্যাপ্টারের সম্মানিত তরুণ ইয়াং প্রেসিডেন্ট। আমার সাথে আছেন, আমি শুভেচ্ছা জানাই, ইকবাল হাসান তুহিন। তিনি আমার বিখ্যাত একটি কবিতা আবৃত্তি করে আমার ইতিহাসের একটি অংশ হয়ে আছেন। আমরা অপেক্ষা আছি জনাব হাসান আলী সাহেব আমাদের সাথে তিনি যোগ দেবেন। আমি বিশ্বের যারা যেখানে আছেন আমি অনুরোধ করব আপনারা শেষ পর্যন্ত ধৈর্য সহিত আমাদের সাথে থাকবেন, কারণ মাঝে মধ্যে আমরা নেটওয়ার্ক থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি। আপনারা রাগ করবেন না। যার কারণে আমরা দুজন উপস্থাপক থাকি, কামরুল ভাই প্রধান উপস্থাপক আর আমি হলাম তার সহযোগী উপস্থাপক এবং স্টুডেন্ট। আমি বিশেষ করে আজকের এই বিষয়বস্তুর উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে দ্রুততার সহিত আমার ইনবক্সে দেবার জন্য আমি অনুরোধ করব। আমরা আপনাদের বিষয়ের উপর আমরা আলোচনা করব এবং আমরা চেষ্টা করব। আমরা জনাব হাসান আলী সাহেবের অপেক্ষা আছি, আশা করি তিনি প্রবেশ করবেন। আমি ধন্যবাদ জানাই ফারদিন রাফি। আমি জানি আমার প্রিয় উপস্থাপক আপনি নিজে অসুস্থ এবং ফারদিন রাফি অসুস্থ, এর মধ্যেও আমরা বৃহৎ জাতীয় স্বার্থে, এটা আন্তর্জাতিক পরিমণ্ডলের একটা বিষয়, বিগ সাবজেক্ট, এটা ইস্যু ফর দ্য ওয়ার্ল্ড। এটা আমাদের এখানে স্বার্থ আছে, আমাদের বক্তব্য আছে। এই সাবজেক্টের মধ্যে আমাদের রক্ত মাংস অর্থ আমাদের স্বার্থ সবকিছু জড়িত আছে, ইতিহাস জড়িত আছে। যার কারণে
আমি একজন সাহিত্যের সংগঠক হয়েও এই বিষয়টিকে আমি বিশ্বের জন্য সামনে নিয়ে আসতে চাই। ধন্যবাদ প্রিয় উপস্থাপক, আপনি কথা বলুন কোন এক পর্যায়ে আমার সময় হলে আমি কেন একজন সংগঠক হয়ে এরকম একটি বিষয়ের উপর আমার এত মাথা ব্যথা বা আমার এত কথা আমি বিশ্বকে বলবো। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি। আমি আজকের এই আলোচনা অনুষ্ঠানটি আমাদের মালয়েশিয়া শাখার সম্মানিত সভাপতি সোহান হোসেন সোহানকে দিয়ে শুরু করতে চাই। আজকের রেমিটেন্স ফাইটার্স ডে, ওয়ার্ল্ড রেমিটেন্স ফাইটার্স ডে যে আলোচনা, সেটি সোহান হোসেন সোহানকে দিয়ে শুরু করতে চাই। সোহান হোসেন, আপনার কাছে আমি যদি এইভাবে প্রশ্ন করি যে আপনি দীর্ঘদিন থেকে মালয়েশিয়া অবস্থান করছেন, দেশে যে কষ্টার্জিত অর্থ আপনারা প্রেরণ করেন, আপনি কেন এই রেমিটেন্স ফাইটার্স ডেটা স্বীকৃতি চান, এবং আপনি কি চান এই ডেটা আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে পালিত হোক? মোহাম্মদ সোহান হোসেন। ধন্যবাদ কামরুল হাসান স্যার, এবং আরো যারা সম্মানিত অতিথি এখানে আছেন, আমাদের প্রফেসর নজরুল ইসলাম স্যার এবং আমার বড় ভাই আছেন এখানে আমি দেখতে পাচ্ছি, এবং শিপন ভাই, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ কামরুল হাসান স্যার একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখার জন্য। তো আসলে আমরা যদি জেনে থাকি, মালয়েশিয়াতে 1995 সাল থেকে বাংলাদেশিরা কিন্তু প্রবেশ করতে শুরু করে মালয়েশিয়াতে কাজ করার জন্য। তারপরে কিন্তু আস্তে আস্তে অনেকে ব্যবসা বাণিজ্য অনেক দিকে কিন্তু জড়িয়ে গেছে মালয়েশিয়াতে এসে। কিন্তু আমরা সেই 1995 সাল থেকে 2021 সাল পর্যন্ত এই 26 বছরে আমরা কতটুকু সম্মান অর্জন করতে পেরেছি একজন প্রবাসী হিসেবে। আমাদের দেশে কিন্তু প্রতি মাসে মালয়েশিয়া থেকে কিন্তু বিরাট একটা অঙ্কের রেমিটেন্স কিন্তু বাংলাদেশে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু তেমন কোনো সম্মান পাচ্ছি না। আসলে এই সম্মানটা রক্ষা করার জন্য, প্রবাসীদেরকে একটা সম্মান দেওয়ার জন্য দেশে, এবং তাদেরকে একটা সুস্থ একটা ভবিষ্যৎ গঠন করার জন্য আমি যতদূর মনে করি, একটা প্রবাসী যে আমরা ওয়ার্ল্ড রেমিটেন্স ফাইটার্স ডে এটা হওয়া উচিত, যাতে তারা নিজেকে গর্বিত মনে করতে পারে একজন প্রবাসী রেমিটেন্স ফাইটার হিসেবে। যখন সে একটা সময় বিদেশ থেকে চলে যাবে দেশে, নিজের দেশে, তখন সে নিজেকে একটা মুক্তিযোদ্ধার মতো মনে করতে পারে। হ্যাঁ, আমার দেশের জন্য আমি লড়েছি, আমার দেশের অর্থনৈতিক চাকাকে সচল করার জন্য আমি লড়েছি, আমি যতদূর পেরেছি লড়েছি, এবং আমি তার সম্মান পেয়েছি। আমি এতটুকুই মনে করি যে এই সম্মানটুকু দেওয়ার জন্য হলেও এই দিবসটা স্বীকৃতি পাওয়া উচিত। কামরুল হাসান স্যার। জি জি জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি সংক্ষেপে চমৎকার বলেছেন। আমরা এখন আপনার কাছে পরে আবার আসবো সোহান হোসেন। আমরা এখন শিপন খানের কাছে আসতে চাই। শিপন খান, রেমিটেন্স যোদ্ধা হিসাবে রেমিটেন্স যোদ্ধা দিবসের চিন্তা বা এই দিবস প্রতি বছর একটি নির্দিষ্ট দিনে পালন করা উচিত, আপনি কি এই বিষয়ে একমত কিনা, এবং এর প্রয়োজনীয়তা আপনি বা আপনারা কখন থেকে অনুভব করলেন, বা এর প্রয়োজনীয়তা আদৌ আছে কিনা, আপনি এ বিষয়ে কি বলবেন? শিপন খান। জি, শিপন খান, আপনি কি আমার প্রশ্নটা শুনতে পেয়েছেন জি, নাকি আমি আবার করব? জি, সুন্দর প্রশ্ন করেছেন যে আসলে আমি মনে করি বলুন। যে একই কবরে হাজারো, তো আসলে আমরা তাদের সম্মান দিতে, বিশ্ব রেমিটেন্স যোদ্ধাদের সম্মান দিতে আমরা একটি দিবসের মাধ্যমে তাদের সম্মান দিয়ে বেঁচে রাখার এর চেয়ে ভালো কোনো পরিকল্পনা আমরা আর দেখিনি, বিধেই আমরা আসলে এই রেমিটেন্স যোদ্ধাদের সাথে আমরা কাজ করছি। জি, এবং এর প্রয়োজনীয়তা আছে, কারণ অনেক প্রবাসী তাদের জীবন যৌবন এদেশে তারা দেশে করবে, কে তাদের পাশে দাঁড়াবে। আসলে আমরা ইয়েতিমের কোনো অংশে কম নয়। আমি বলি বারেবার যে আপনারা যোদ্ধাদের ভালোবাসুন, ইয়েতিমের সওয়াব পাবেন। একজন
প্রবাসী ইয়াতিমের কোনো অংশই কম নয়। আমরা যখন থাকি দেশের বাইরে, আমাদের বাবা মা ভাই বোন স্বজন, তখন তারা সবাই থাকে, এদের নিরাপত্তা আসলে কিভাবে হচ্ছে, কিভাবে দিচ্ছে আপনারা? আমরা সবসময় আমি প্রবাসীতে আমাদের জি, আমরা আমরা মনে হয় আমাদের সম্মানিত আলোচক শিপন খানকে মনে হয় আমরা সংযোগ হারিয়ে ফেলেছি। কাজে আমরা শিপন খানের কাছে যে অসমাপ্ত কথা, এটি আমরা পরে আবার শুনবো। যাই হোক, এখন আমরা অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি এই রেমিটেন্স ফাইটার্স ডে উপলক্ষে একটি সঙ্গীত উনি রচনা করেছেন। আমি চাই যে কোনো না কোনো একদিন এই সঙ্গীতটি রেমিটেন্স ফাইটার্স ডে সাথে যারা সম্পৃক্ত ছিলেন বা যারা সম্পৃক্ত আছেন একসময় রেমিটেন্স ফাইটার্সদের সাথে এই সঙ্গীতটি একটি অঙ্গ হিসাবে পরিগণিত হবে। আমরা সে আশাবাদ ব্যক্ত করছি এবং এই সুন্দর একটি সঙ্গীত রচনা করার জন্য কলম সাহিত্য সংসদ লন্ডনের প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবিকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। এখন সঙ্গীতটি আমাদের আজকের এই অনুষ্ঠানের আলোচক এস.এম. ইকবাল হাসান তুহিন আপনাকে সঙ্গীতটি করার জন্য বা সঙ্গীতটি গাওয়ার জন্য, আমি যেভাবে বলি না কেন, আপনাকে অনুরোধ জানাচ্ছি। জি, এস.এম. ইকবাল হাসান তুহিন, আপনি আপনি আমি আপনি আনমিউট করুন, আপনি মিউট করে আছেন। জি 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 ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক, এবং ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের সম্মানিত অতিথি এবং কলম সাহিত্য সংসদের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রফেসর নজরুল ইসলাম হাবিবি স্যারকে। আজকে তিনি একটি গুরুত্বপূর্ণ দিবসের উপর ভিত্তি করে একটি সঙ্গীত রচনা করেছেন, যেটি আমি আমার কণ্ঠে সঙ্গীত হিসাবে নয়, কণ্ঠে ধারণ করছি আবৃত্তি আকারে। জি জি শিরোনামটি হচ্ছে ওয়ার্ল্ড রেমিটেন্স ফাইটার্স ডে সঙ্গীত, এটি ছিল শিরোনাম। আর লেখক আমরা ইতিমধ্যে শুনেছি নজরুল ইসলাম হাবিব। জি, ওয়ার্ল্ড রেমিটেন্স ফাইটার্স ডে, ওয়ার্ল্ড রেমিটেন্স ফাইটার্স ডে। আমাদের স্বপ্ন, আমাদের অধিকার, আমাদের লক্ষ্যের বক্ষের হাহাকার, আমাদের রক্তের জীবনের দাবি মেনে নিতে হবে, হবে মেনে নে। আমরা প্রবাসী, বিশ্বের শক্তি আমরাই, নিঃস্বের ভালোবাসা মুক্তি আমাদের শ্রমে ঘামে সভ্যতা কৃষ্টি। দুনিয়া ফুলে ফলে দুলে রে, মেনে নিতে হবে, হবে মেনে নে। আমরাই তোমাদের মুখে আনি ডাল ভাত, পতাকার পাহারায় হাড় ভাঙি দিন রাত। আমাদের তাজা লহু ভার্সিটির ইটেতে লেগে আছে সংসদ ভবনে, মেনে নিতে হবে, মেনে নে। ধন্যবাদ। এটি ছিল ওয়ার্ল্ড রেমিটেন্স ফাইটার্স ডে সঙ্গীত। খুব সুন্দর একটি ছন্দময়, আমার কাছে মনে হয়েছে ছন্দময় সঙ্গীত। আমাকে যদি অনুমতি দেওয়া হয় তাহলে আমি এই সঙ্গীতটি আমি বাংলাদেশের আমার কাছে যারা সঙ্গীত করেন তাদেরকে আমি দিতে পারি, তাদের মাধ্যমে আমি এটি চেষ্টা করতে পারি, ঠিক বলতে পারি। জি জি এস.এম. জি, প্রফেসর নজরুল ইসলাম হাবিবি। থ্যাংক ইউ ভেরি মাচ তুহিন ভাই, আপনি সুন্দর কণ্ঠে আমার লেখা গানটি আপনি পাঠ করেছেন। আপনি যদি আপনার প্রিয়জনকে দিয়ে এটি রেকর্ড করেন, সহযোগিতা করেন, আমি খুশি হব। এবং আমি ইংরেজিতেও আমি করব, কারণ রেমিটেন্স ফাইটার্স ডে আন্দোলন শুধু বাংলাদেশের জন্য নয়, সেটি সারা বিশ্বের জন্য, যার কারণে বাংলার পাশাপাশি এই গানটি ইংরেজিতেও থাকবে। তবে আপনি জানেন যে তুহিন ভাই, প্রতিটি লেখকের একটি সুর থাকে, কারণ আমরা যখন লিখি আমরা সুর করে করে গেয়ে গেয়ে লিখি। সুরটা কেমন, কত বড়, কত সুন্দর সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে কি, কারণ ছন্দ মাত্রা তখন আমাদের সাথে খেলা করে, কাজ করে। তো
তো আমার একটা সুর আছে, আমিও আপনি যাকে নেবেন সেদিন রেকর্ড করার জন্য তার সাথে আমিও কথা, আমার আইডিয়া আমি শেয়ার করব। অবশ্যই। আর আমি গানটা আসলে যদি বলি, গানটি আমার লিখতে 10-20 মিনিটের মতো আমি সময় ব্যয় করেছি, বিশ্বাস করুন। আমি বিশ্বকে একটা কথা বলি, আসলে যে আমরা এনজয় করি সংগঠনের মাধ্যমে। আমি গানটা লিখে আমার ওয়াইফকে বললাম আমাকে একটা খাতা কলম দাও, আমি কিছু লিখবো। বসে আমি গানটা লিখেছি। তারপর তাকে বললাম তুমি আমার মাথার উপর হাত দাও, আমি একটা গান লিখেছি। এটা 20 মিনিটের ঘটনা, 20 মিনিটের ঘটনা। মানে ও বিশ্বাস, মানে অবিশ্বাস্য একটা ব্যাপার। কারণ তবে সে বিশ্বাস করে, সে জানে যে কথাগুলো সত্য এবং আমি লিখতে পারি। থ্যাংক ইউ তুহিন ভাই, আপনার আরো কবিতা আমরা শুনবো, আপনি অপেক্ষা থাকুন। কামরুল ভাই, আপনি আমার মনে হয় আমরা দুজন গেস্টকে আমরা হারিয়েছি। সো দেখা যাচ্ছে কথা আমাদের কারো বলতে হবে, আপনি কথা বলবেন। জি, থ্যাংক ইউ। অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি এস এম ইকবাল হাসান তুহিন আপনাকে। ওয়ার্ল্ড রেমিটেন্স ফাইটার্স ডে যে সঙ্গীত অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি রচনা করেছেন, এটি অত্যন্ত, আমি মনে করি, বাস্তবধর্মী। এই সময়ের সাথে, এই যুগের সাথে এই সঙ্গীতটি একেবারে অতপ্রতভাবে আমাদের জীবন ঘনিষ্ঠ বলে আমি মনে করি। কারণ উনি সেখানে লিখেছেন আমাদের স্বপ্ন অধিকার স্বাধিকার, উনি বলতেন আমাদের লক্ষ্যের বক্ষের হাহাকার, উনি বলতেন আমাদের রক্তের জীবনের দাবি এই মেনে নিতে হবে, হবে মেনে নে। অর্থাৎ যারা পৃথিবীতে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, যাদের ঘামের, যাদের শ্রমের টাকা তারা আমাদের এই দেশে পাঠান, যাদের কষ্ট অর্জিত অর্থ আমরা আমাদের উন্নয়নে খরচ করি। আজকে বাংলাদেশ যে মধ্যম আয়ের দেশ, আমরা বাংলাদেশকে এখন অনেক উন্নত দেশ হিসাবে আমরা ভাবছি। এর যে রেমিটেন্স, যারা রেমিটেন্স যোদ্ধারা আমাদের দেশে পাঠান, সিংহভাগ আসে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ থেকে। সেটা আপনি, আমি, অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি আমরা সবাই জানি। আজকে আমরা আমাদের দুজন আলোচককে হারিয়েছি, কারণ তারা হয়তো সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছেন। সংযোগ স্থাপন করলে আমরা তাদের কাছ থেকে বাকি কথাগুলো শুনবো। ইতিমধ্যে হয়তো বা আমাদের সাথে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা থেকে আমেরিকা চ্যাপ্টারের সম্মানিত সভাপতি হাসান আলীও যোগ দিবেন। আমরা তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনবো। এখন যে রেমিটেন্স ডে নিয়ে আমরা কথা বলছি, সেই রেমিটেন্স অর্থাৎ যে বিদেশি আমাদের দেশের যারা ভাইরা বোনেরা দেশের বাইরে থাকেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকেন, পৃথিবীর অন্যান্য দেশ ইউরোপীয় কান্ট্রিতে থাকেন, তারা সেখানে কি পরিশ্রম করেন, তারা সেখানে কিভাবে কষ্ট করেন। তারা কষ্ট করে যে অর্থ আমাদের দেশে পাঠান, আমরা তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলছি, তাদের কষ্টার্জিত অর্থকে আমরা রেমিটেন্স বলছি। এখন এই রেমিটেন্স যারা পাঠায় বাংলাদেশে, আমরা দেখি ভালোবাসা দিবস, আমরা দেখি মা দিবস, আমরা দেখি বাবা দিবস, আন্তর্জাতিকভাবে ইউনেস্কো কর্তৃক কিংবা বিভিন্ন ভাবে কত দিবস কতভাবে স্বীকৃতি পাচ্ছে, দেশীয় এবং আন্তর্জাতিক ভাবে। এখন আজকের যে বিষয়, যে ওয়ার্ল্ড রেমিটেন্স ফাইটার্স ডে, যারা আজকে এখানে আলোচনা করলেন বা আগামীতে করবেন, তাদের কথা হচ্ছে একটি রেমিটেন্স ডে, বিশেষ করে বাংলাদেশ দেশীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে জাতিসংঘ বা জাতিসংঘের যে একটি অঙ্গ সংগঠন রয়েছে ইউনেস্কো কর্তৃক যাতে স্বীকৃতি পায়, এই স্বীকৃতির মধ্য দিয়ে যারা রেমিটেন্স পাঠায়, যারা রেমিটেন্স যোদ্ধা, যারা তাদের রেমিটেন্সের পাঠানোর কারণে আমাদের দেশ আজকে এত উন্নত, তাদের স্বীকৃতি তারা চাচ্ছে। তা আমি মনে করি তাদের স্বীকৃতি দেওয়া উচিত। অন্তত পক্ষে প্রতি বছর আজকের এই দিনটিকে যদি রেমিটেন্স ফাইটার্স ডে হিসাবে ঘোষণা করা হয় দেশীয় বা আন্তর্জাতিক ভাবে, তাহলে এই দিনটি প্রতি বছর পালনের মধ্য দিয়ে একজন রেমিটেন্স যোদ্ধা, একজন প্রবাসী, এই যে এই দিন উপলক্ষে তারা সভা করবে, সেমিনার করবে, এই দিনটি নিয়ে তাদের অজানা কথা, তাদের কষ্টের কথা, সেগুলি আমরা জানতে পারবো। আর এই কথাগুলো জানার মধ্য দিয়ে তাদের যে দাবি,
তাদের যে কষ্টের কথা, তাদের যে দুঃখের কথা, সেটি আমরা সহজে জানবো। দেশ, জাতিসংঘ, বিশেষ করে আন্তর্জাতিকভাবে যারা এইসব কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত, তারা এই বিষয়গুলো জেনে এর প্রতিকার বা এর একটা সমাধান তারা দিতে পারবে। সে যাই হোক, আমরা আমাদের যারা অতিথি ছিলেন তাদেরকে আমরা এখনো সংযোগ স্থাপন করতে পারিনি। যাই হোক, তারা যদি সংযোগ স্থাপন করে তাহলে আমরা তাদের কাছ থেকে পরবর্তীতে আবার তাদের অব্যক্ত কথাগুলো শুনবো। আমরা এখন এস.এম. ইকবাল হাসান তুহিন, আপনার কাছে আবার আসতে চাই যে আপনি আমাদেরকে আজকের এই রেমিটেন্স ফাইটার্স ডে উপলক্ষে যদি আরেকটি কবিতা শোনান। আমরা এর আগে শুনেছি অধ্যাপক নজরুল ইসলাম হাবিবির একটি সঙ্গীত। এখন আপনার কাছ থেকে আমরা আরো একটি কবিতা শুনতে চাই আজকে রেমিটেন্স ফাইটার্স ডে উপলক্ষে। সরি কামরুল ভাই, আপনি একটু আমাদের ফারদিনকে বলুন, আমাদের হাসান আলী সাহেব এবং শিপন তারা তিনজনই অপেক্ষায় আছে স্টুডিওতে, ওকে একটু বলুন তো তাদেরকে প্রবেশের সুযোগ দেওয়ার জন্য, প্লিজ। জি, এস.এম. ইকবাল হাসান তুহিন, আপনি কবিতা আবৃত্তি করুন, আমি বাকি বিষয় দেখব। জি, ধন্যবাদ। আমি এই মুহূর্তে যেহেতু ওয়ার্ল্ড রেমিটেন্স ডে এর বিষয়বস্তু, সেই কারণের জন্য আমি কবি কাজী নজরুল ইসলামের মানুষ কবিতা থেকে পাঠ করার চেষ্টা করছি। এটি মানুষের সাম্যের এবং মানুষকে নিয়েই কবিতাটি, কবি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতা। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখি আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভুকারি ফিরিয়া চলে। তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিকে জলে। ভুকারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর হায়, দেবতা তোমার নয়। মসজিদে কাল শিন্নি আছিল অঠেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন। বলে বাবা, আমি ভুকা ফাঁকা আছি, আজ দিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল বললা, ভেলা হলো দেখে লেখা, ভুকা আছো মর্গে ভাগারি গিয়ে, নামাজ পড়িস বেটা। ভুকারি কহিল, না বাবা। মোল্লা হাকিল, তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তাবলে বন্ধ করনি প্রভু। তব মসজিদে মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেলো এই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাটা লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বার এর খোলা রাবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। মানুষের ঘৃণা করি উকারা, কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি। অমুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে, যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে। পুজিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো,
মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। আদম, দাউদ, ঈসা, মুসা, ইব্রাহিম, মুহাম্মদ, কৃষ্ণ, বুদ্ধ, নানক, কবির বিশ্বের সম্পদ। আমাদেরই এরা পিতা, পিতামহ। এই আমাদের মাঝে তাঁদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে বাজে। আমরা তাঁদেরই সন্তান, জ্ঞাতি, তাদেরই মতন দেহ। কি জানি কখনো মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ। হেসো না বন্ধু, আমার আমিষ কত অতল অসীম। আমি কি জানি, কে জানে কে আছে আমাতে মহামহিম। হয়তো আমাতে আসিছে কল্কি, তোমাতে মেহেদী ঈসা। কে জানে কাহার অন্ত আদি, কে পায় তাহার দিশা। কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি। হয়তো উহারি বুকে ভগবান জাগিছে দিবারাতি। অথবা হয়তো কিছুই নহে সে, মহান উচ্চ নহে। আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত, পড়িয়া দুঃখ দহে। তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয়, ওই একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়। হয়তো ইহারি ঔরসে ভাই, ইহারি কুটিরে বসে জন্মিছে কেহ জোড়া নাই যার জগতের ইতিহাসে। যে বাণী আজিও শোনেনি জগৎ, যে মহাশক্তি ধরে আজিও বিশ্ব দেখেনি, হয়তো আসিছে সে এরই ঘরে। ওকে চণ্ডাল, চমকাও কেন? নহে ও ঘৃণ্য জীব, ওই হতে পারে হরিশচন্দ্র, ওই শ্মশানের শিব। আজ চণ্ডাল, কাল হতে পারে মহাযোগী সম্রাট। তুমি কাল তারে অর্ঘ দানিবে, করিবে নান্দি পাঠ। রাখাল বলিয়া কারে করো হেলা, ও হেলা কাহারে বাদে। হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে। চাষা বলে করো ঘৃণা, দেখো চাষা রূপে লুকায়ে জনক বলরাম এলো কিনা। যত নবী ছিল মেষের রাখাল, তারাও ধরিল হাল। তারাই আনিল অমর বাণী, যা আছে রবে চিরকাল। দ্বারে গালি খেয়ে ফিরে যায় নিতিন ভিখারি ও ভিখারিনী। তারই মাঝে কবে এলো ভোলানাথ গিরিজিয়া, তা কি চিনি। তোমার ভোগের হ্রাস হয় পাছে ভিক্ষা পুষ্টি দিলে। দ্বার দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতার খেদাইলে। সে মোর রহিল জমা, কে জানে তোমার লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা। বন্ধু, তোমার বুক ভরা লোভ, দুচোখ স্বার্থ ঠুলি। নতুবা দেখিতে তোমার সেবিতে দেবতা হয়েছে কুলি। মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা মথিত সুধা, তাই লুটে তুমি খাবে পশু, তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা। তোমার ক্ষুধার আহার তোমার মন্দ দরি জানে, তোমার মৃত্যুবান আছে তব প্রাসাদের কোনখানে। তোমারই কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে, তোমায় মৃত্যু বিবরে টানি, তোমায় মৃত্যু বিবরে টানি। ধন্যবাদ। এস এম ইকবাল হাসান তুহিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আপনি চমৎকার একটি আবৃত্তি আজকে আমাদেরকে শোনালেন। আমরা আপনার আবৃত্তি শুনে সত্যি মুগ্ধ হয়েছি। আমরা আমাদের আলোচকদের আলোচনা হয়তো সংযোগ স্থাপন করলে বা করতে পারলে আমরা শুনবো। যাই হোক, আমি অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি, আপনি যদি এই প্রসঙ্গে কিছু বলেন। ধন্যবাদ উপস্থাপক। আবারও আমরা আসলে দুঃখিত, আমাদের মধ্যে জনাব হাসান আলী সাহেব এবং শিপন সোহান তারা অপেক্ষায় আছে, কিন্তু যেন জানি তারা প্রবেশ করতে পারছেন না, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না। সো আমি কথা দিয়েছিলাম ওয়ার্ল্ড রেমিটেন্স ফাইটার্স ডে সম্পর্কে আমি দুটি কথা বলবো, যদিও আমি একজন সংগঠক, কবি আপনাদের মতো।
তবে আমি মনে করি আপনারা জানেন, বিশ্বের যারা আমাদের সাথে আছেন আপনারা সেটা জানেন যে কলম সাহিত্য সংসদ লন্ডন ঘুরে ফিরে মানুষের কথা, সমাজের কথা, গরিব অসহায় এতিমের কথা, আমাদের দুঃখী মানুষের কথা, নির্যাতিত মানুষের কথা বলার জন্য আমরা চেষ্টা করি। তাই আমি মনে করেছি আমাদের ভাই বোন, আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন যারা বিদেশের মাটিতে আছেন, তারা সে দেশে বিদেশে তারা কষ্ট করছেন। আমরা জানি, আমি প্রবাসী, সহজ অর্থে আমি প্রবাসী। আমার বাবা যখন মৃত্যুবরণ করেছিলেন, আমার বাবাকে দেখার সুযোগ আমার হয়নি, আমি যেতে পারিনি। একইভাবে আমি জানি, আমরা বিশ্বাস করি বিদেশের মাটিতে আমাদের আত্মীয় স্বজন ভাই বোনেরা রাত দিন পরিশ্রম করে দেশে অর্থনীতির চাকা তারা সচল রেখেছে, অর্থনীতির চাকা তারা চালু রেখেছে। আমি একটি কমেন্টসে বলেছিলাম যে আমাদের দেশ অর্থনীতির চাকা হলো প্রবাসীদের পাঠানো ক্যালসিয়াম। বাংলাদেশের বা বিশ্বের যে অর্থনীতির ক্যালসিয়াম, ভিটামিন হচ্ছে বিদেশ থেকে পাঠানো টাকা, অর্থকরী টাকা পয়সা। তো সেই কারণে আমি একজন সংগঠক হয়েও আমি তাদের এই প্রচেষ্টাকে আমি সমর্থন করছি। এই সংগঠনের সাথে অনেকের শ্রম মেধা সংশ্লিষ্ট আছে। এর মধ্যে সওদাগর সাব্বির হোসেনের কথা আমরা স্বীকার করি। সওদাগর সাব্বির এই সংগঠনের একজন, এবং স্টিফন খান, সোহান সহ তাদের সাথে আরো অনেকেরা জড়িত আছেন। মূলত মালয়েশিয়া থেকে এই সংগঠনের আবির্ভাব, মালয়েশিয়ার মাটিতে এই সংগঠনের সৃষ্টি। পর্যায়ক্রমে 3 বছর আগে, 2 বছর আগে আমরা এর উপর একটা প্রোগ্রাম করেছি, গত বছর আমরা প্রোগ্রাম করেছি, এবং এর আগেও তারা লেখালেখি করেছেন, এবং তারা এই সংগঠনের স্থায়ী কমিটিতে তারা আমাকে মহাসচিব নিয়োগ করেছেন। মহাসচিব আর ছোট সচিব সেটা বিষয় নয়, বিষয়টিকে আমি সম্মানের সহিত গ্রহণ করেছি, কারণ তাদের যে প্রচেষ্টা সেটা আমার সাহিত্য সংগঠনের প্রচেষ্টা, আমার আন্দোলনের প্রচেষ্টার সাথে ওতপ্রোতভাবে জড়িত। যার কারণে আমি মনে করি আমি একদিকে সাহিত্যের মাধ্যমে সমাজের কথা বলবো, অধিকারের কথা বলবো, মানুষের নির্যাতিত অসহায় মানুষের কথা বলবো, এবং তারা বিশাল বড় একটি প্ল্যাটফর্ম থেকে তারা বিশ্বকে আমাদের কথাও বলবেন এবং তাদের অধিকারের কথা তারা তুলে ধরবেন। যার কারণে কলম সাহিত্য সংসদ লন্ডন তাদের সাথে একাকার হয়ে কাজ করছে। এবং আমি আজকে বিশ্বের সামনে একটি কথা আমি বলতে চাই, আমি আশা করব আপনারা আমাদের এই আন্দোলনে আপনারা যোগ দিবেন। বিশ্বের যারা আছেন আমাদের সঙ্গে সংগঠন, আপনারা আপনাদের দেশে আপনারা কমিটি গড়ে তুলবেন। শিফন খান প্রবেশ করেছে, শিফন খান আপনাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইতিমধ্যে বলেছি আমরা একটা ওয়েবসাইট করব, আমরা একটা লোগো করব, এবং আপনারা আপনাদের দেশে আপনারা সংগঠন করবেন এবং আপনারা এই আন্দোলনকে সমর্থন করবেন বলে আমরা আশা করি। প্রিয় বিশ্ববাসী, আপনারা জানেন এই বিষয়টি মোটেও কোনো ছোট বিষয় নয়। আমি আজকে কিছুক্ষণ আগে আমি গুগলে প্রবেশ করেছিলাম বিশ্ব দিবস দেখার জন্য। এখানে আমি পেয়েছি বিশ্ব বানর দিবস, মাংকি ডে। ওখানে আমি দেখেছি বিশ্ব ডিম দিবস, বাংলাদেশে কথা বলা হয় না, আন্ডা দিবস। এখানে হাত ধোয়া দিবস, এখানে আছে কফি দিবস, চা দিবস। এখানে আপনি অবাক হয়ে যাবেন, এখানে বন্ধুত্ব দিবস, হৃদয় দিবস, মানে আবার বন্ধুত্ব দিবস আবার হৃদয় দিবস, আর ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে দিবসটা একটা আছেও। মানে হৃদয় করে 3টি দিবস, হৃদয় দিবস করে 3টি দিবস আমাদের
বিশ্বে পালিত হয়। আরেকটি দিবসের কথা শুনলে আপনি অবাক হবেন, আরেকটি দিবস হচ্ছে বাঁহাতি দিবস। যারা বাঁ হাতে লেখে আর ক্রিকেট খেলে বা বাঁ হাতে যাদের অভ্যাসটা একটু বেশি, তাদের জন্য পৃথিবীতে একটি দিবস আছে। এবং এখানে নিরামিষ দিবস একটি আছে, মানে যারা মাছ মাংস খায় না তাদের জন্য একটি দিবস আছে। এখানে আরেকটি মজার দিবস আছে, সেটা হচ্ছে কবুতর দিবস, মানে যারা কবুতর লালন পালন করে তাদের জন্য আরেকটি দিবস আছে, কবুতর দিবস। আপনি যদি গুগলে যান, প্রিয় শ্রোতা, বিশ্বে যারা শুনছেন, আপনারা যদি গুগলে যান দেখবেন বিশ্বের দিবস সমূহ, এখানে আরো মজার মজার বেশ কিছু দিবস আপনারা পাবেন। আমি এই দিবসগুলিকে অস্বীকার করছি না, এই দিবসগুলিকে নিয়ে আমি হাসাহাসি করছি না। এই দিবসগুলি জাতীয়ভাবে, কখনো কখনো আন্তর্জাতিকভাবে কিছু দিবস এখানে পালিত হয়, অত্যন্ত খুশির কথা। আমরা যদি বাঁহাতি দিবস, আমরা যদি কফি দিবস, আমরা যদি হাত ধোয়া দিবসকে সামনে রাখি, তাহলে বিশ্বে রেমিটেন্স ফাইটার্স ডে, এই দিবসটি উদযাপিত হবার জন্য আমাদের সামনে অসংখ্য লক্ষ কোটি যুক্তি দলিল প্রমাণ আছে। অর্থাৎ আমরা বিশ্বকে, আমরা জাতিকে, আমাদের নেতা যারা আছেন বিশ্বে বিভিন্ন দলের নেতাদের কথা আমি বলছি, তাদেরকে জোর দিয়ে আমরা দাবি জানাতে পারি যে এই দিবসটিও একটি আন্তর্জাতিক দিবস হিসেবে পালিত হওয়ার যোগ্যতা, সমস্ত অধিকার রাখে। প্রিয় উপস্থাপক, আমি বলতে চেষ্টা করেছিলাম, আমাদের ভাই বোনেরা আমরা যারা বিদেশে আছি, আমরা অনেক সময় লাশ দেখি না, আমরা অনেক সময় তাদের চোখের পানি দেখি না। তারা রাত দিন পরিশ্রম করে, আমি মানুষের কথা সেদিন আমি একটা পোস্ট দেখেছি, আমি কমেন্টস করেছি, আমাদের সোহান পোস্ট দিয়েছিল, মালয়েশিয়াতে কিছু ভাইরা আছেন, তাদের বিষয়তে হয়তো সমস্যা আছে, তারা হয়তো বিভিন্নভাবে সেখানে প্রবেশ করেছে, অথবা সঠিকভাবে তারা প্রবেশ করেছে। প্রবেশ করার পর তাদের যারা মালিক, তাদেরকে যারা ভিসা দিয়েছিল, তারা তাদেরকে নবায়ন করছেন না। এই বিভিন্ন সমস্যার মধ্যে আমাদের ভাইরা আছেন, তাদেরকে অত্যন্ত অমানবিক ভাবে, অসামাজিক, মানে আমি কোন শব্দটা বলবো, আমার বাংলা বলতে কষ্ট হয়, তাদের উপর অসামাজিক, মানে অমানবিক মর্যাদা, অমানবিক আচরণ তাদের উপর প্রয়োগ করা হয়েছে, তাদেরকে মানে তাদের উপর জুলুম করা হয়েছে, দুর্ব্যবহার করা হয়েছে। আমি যে পয়েন্ট এখান থেকে তুলে নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে কি, তারা অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, তারা তাদের মায়ের লাশ দেখে না, বাবার লাশ দেখে না, তারা জঙ্গলে লুকিয়ে লুকিয়ে কাজ করে। আমি মালয়েশিয়ার কথা বলছি না, বিশ্বের যারা যেখানে আছে তারা সবাই অত্যন্ত পরিশ্রম করে শুধুমাত্র তার পরিবারের জন্য, মা বাবার জন্য, দেশের অর্থনৈতিক চাকাকে ঠান্ডা রাখার জন্য। আমি বলেছিলাম দেশে আমার ভাইয়ের টাকা, আমাদের টাকা, কিন্তু আমাদের উপর অত্যাচার শুরু হয় আমাদের এয়ারপোর্ট থেকে, আমাদের উপর জল শুরু হয় এয়ারপোর্ট থেকে। তারপর সেখানে অনেক, আমি শুনেছি, আমি তো দেশে আছি, কিছুটা পত্রিকার সাথে আমি জড়িত, দেখা যায় বাড়িঘর নিয়ে যাওয়া হচ্ছে, তাদের মেয়েকে স্কুলে যেতে দেওয়া হচ্ছে না, তাদের বাড়ি দখল করা হচ্ছে, বিভিন্ন ভাবে প্রবাসীদের উপর জুলুম, অত্যাচার, বেবিচার হচ্ছে। এই ব্যাপারে আমরা আগে একবার প্রোগ্রাম করেছি, আমরা গত বছর এই দিবসের উপর আমরা প্রোগ্রাম করেছি। তাই আমরা সরকারের প্রতি, বিশ্বের প্রতি আমরা আবেদন জানাবো, বিশ্ব রেমিটেন্স ডে, ফাইটার্স ডে নিশ্চয়ই আমাদের প্রয়োজন আছে। কারণ এই দিবস ডিম দিবস থেকে কম নয়, এই দিবস মানব দিবস থেকে কম নয়, এই দিবস কফি দিবস থেকে কম নয়, এই দিবস কবুতর দিবস থেকে কম নয়, এই দিবস নিরামিষ দিবস থেকে কম নয়। এই দিবস আছে বলেই তো আমরা কবুতর কিনি, এই দিবস আছে বলেই তো আমরা বানরের নাচ দেখি, অথবা বানরের ব্যবসা করি, অথবা বানরের চাষাবাদ করি। এই দিবস আছে বলে তো আমরা ডিম আর কফি কিনে খাই। অর্থাৎ দেশের সমৃদ্ধি, দেশের সুনাম, দেশের ইজ্জত সম্মান যদি আমরা চাই, তাহলে বিশ্বে অসংখ্য দিবসের সাথে আমরা আশা করব, আমরা দাবি জানাবো, ওয়ার্ল্ড রেমিটেন্স ফাইটার্স ডে সরকার যেন সেটা
মেনে নেয় এবং যেন সরকার তার জন্য দিবসটিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সরকার যেন তার সমস্ত কাজ যা সরকারি করতে হয় তারা যেন করেন। আমরা মূল্যবান কথাগুলি প্রবেশ করেছে, তাদেরকে কথা বলতে দিন। আমাদের হাসান আলী সাহেব দেখুন, হাসান আলী সাহেব আপনার জন্য আমরা ফাঁকে আছি, আপনি আপনি প্রবেশ করুন, আপনাকে আমরা দেখতে পাচ্ছি না। থ্যাংক ইউ। জি, অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি সঞ্চালক হয়ে আমার কথা বলার কথা ছিল না, তারপরও আমি এখন আমাদের অতিথি শিপন খানকে মালয়েশিয়া থেকে সংযোগ করতে পেরেছি। আমরা মোহাম্মদ সোহান হোসেনকে পেয়েছি, মালয়েশিয়া থেকে সংযোগ স্থাপন করেছেন। শিপন খান, আপনি যে কথা বলতে চেয়েছিলেন সেটি যদি আবার বলতেন। শিপন খান, আপনি একটু কথা জোরে বলবেন, আপনার কথা আমরা কম করছি। জি বলুন। জি শিপন খান, আমরা আশা করছি ইতিমধ্যে হাসান আলী আমেরিকা থেকে যুক্ত হবে। শিপন খান বলুন। জি স্যার, আসলে আমি দীর্ঘ আমাদের এই লাইভ ভিডিও আমি সম্পৃক্ত ছিলাম। জি আপনি একটু কাইন্ডলি জোরে বলুন, আপনি একটু কাইন্ডলি জোরে বলুন। কি আপনি একটু কাইন্ডলি জোরে বলুন। কারণ আমাদের না বলাই থেকে যায়, তবে আমরা করব কখন। জি আমি একটি কথা বলব, প্রবাসী স্যার দেশের বাড়ি থেকে পাশে আসা পর্যন্ত আমরা যতগুলো ঘাত প্রতিঘাতের ভিতর এবং সময় পার হয় ঠিক তেমনি ঠিক লাইফ আমরা থামানো আমরা ভাবি না, কারণ আমরা এক একটি প্রবাসী এক যদি একজন রেমিটেন্স যোদ্ধার কথা। জি আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলে যান। তাদেরই খারাপ লাগে, তো নিজের টাকায় নিজেই হয়ে গেছি দাঁড়ায় না যা দেখি। তার আবেগ কথায় আমি বলতে চাই, আমার দেশে জন্ম নিয়ন্ত্রণ এতটাই বাড়ানো উচিত যেন আর কোনো রেমিটেন্স যোদ্ধা হয়। আমাদের ভিতরে অনেক আমরা পুষে রাখছি, আমরা বলতে চাই আমাদের কথা বলার অধিকার বা রেমিটেন্স যোদ্ধা দিবস মাধ্যমে আমরা কবরে শুয়ে আছেন, আপনারা জানেন যে একই কবরে শুয়ে আছেন, আমরা লাশের আমরা সম্ভবত আমরা শিপন খানকে আবার হারিয়ে ফেলছি। যাই হোক, আমাদের আজকে যারা বিশেষ করে দুইজন মালয়েশিয়া থেকে আমাদের যে অতিথি যোগ দিয়েছেন, তারা সম্ভবত নেটওয়ার্ক সমস্যার মধ্যে পড়েছেন প্রথম থেকে। আমরা আমাদের আমেরিকা থেকে জনাব হাসান আলীকে এখনো সংযোগ করতে পারিনি। যাই হোক, যে কথা আমি আছি, আমার কথা শুনতে পাচ্ছেন নি আপনারা? হাসান আলী, আপনার কথা শুনতে পাচ্ছি। জি আমরা আপনার কথা শুনতে পাচ্ছি স্যার, আপনাকে দেখতে পাচ্ছি না। আমরা একটু আপনাকে দেখতে চাই। আপনার কথা জি কামরুল ভাই ওনাকে কথা বলতে দিন, যদি বা প্রবেশ না করে কথা বলতে দিন প্লিজ। জি প্রশ্ন করুন। স্যার স্যার আপনার কাছে যে বিষয়টা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। হয়তো আপনি আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি না। স্যার আপনি তো ইতিমধ্যে হয়তো শুনেছেন, আমরা ওয়ার্ল্ড রেমিটেন্স ফাইটার ডে নিয়ে আমাদের অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি বললেন, আমিও খানিকটা বলার চেষ্টা করেছি, অতিথিরাও চেষ্টা করেছেন বলার জন্য। এখন স্যার এই ওয়ার্ল্ড রেমিটেন্স ফাইটার দেশ সম্পর্কে আপনি যদি কিছু বলেন বা আপনার মূল্যায়ন কি? হাসান আলী, জনাব হাসান আলী। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে শুনতে পাচ্ছেন তো? জি আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে স্যার, আপনাকে আমরা একটু দেখতে পারলে সুবিধা হতো। জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি ক্লিয়ার। আমি বুঝতেছি না, আমি তো দেখতেছি আমার ফটো দেখা যাচ্ছে, কিন্তু বুঝতে পারতেছি না কেন শো আপ হইতেছে না আপনাদের কাছে। আমি তো নিজে দেখতেছি যে আমার ফটো সেখানে আছে। আপনাদের যে টেকনিক্যাল লাইনে যিনি আছেন উনাকে একটু বলে দেন, কারণ হলো আমি তো দেখতেছি আপনাদের সাথে, আমি মধ্যখানে আছি। আপনি জি জি জনাব ফাদার, মাঝে মধ্যে এরকম হয়, আসলে হয় কি আমরা আপনাকে দেখতে পাচ্ছি না। আপনি বলেন, অসুবিধা নেই।
আচ্ছা আচ্ছা, কথা হলো হাবিবি স্যার যেটা বলেছেন যে বিশ্ব রেমিটেন্স দিবস বাংলাদেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে, সমস্যাটা হলো আমাদের বিশেষ করে বাংলাদেশি এবং মুসলমানদের বিষয়ে আমরা জাতিসংঘে ইভেন আমাদের দেশে বাংলাদেশেও কিভাবে এইসব দিবসের জন্য লবিং বা কি বলে এটাকে তদবির করতে হয় সেটা আমরা জানি না। আমরা উপযুক্ত স্থানে সেই জিনিসটা তুলে ধরতে পারিনি। যেমন বাংলাদেশে আপনারা এখন জানেন একমাত্র পথ হলো যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনার কাছে যদি যে কোনো বিষয় আমরা যদি উনার কাছে পৌঁছতে পারি বা পৌঁছাইতে পারি তাহলে সহজ হবে। এবং জাতিসংঘের কথা না হয় বাদই দিলাম, জাতিসংঘেও হাবিবি স্যার বা আমিও চেষ্টা করব যে প্রতিটা জায়গায় এক একটা সিস্টেম থাকে, এই সিস্টেমের মাধ্যমে অগ্রসর হতে হয়। আমরা বাংলাদেশিরা নিজেরা আওয়ামী লীগ বিএনপির নামে দেশে এবং বিদেশে মারামারিতে ব্যস্ত। আসল যেসব জিনিস এই যে প্রবাসীরাই দেখেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী বলে থাকেন যে আমরা সূর্য সন্তান, আমরা 20 বিলিয়ন ডলার পাঠিয়ে থাকি, বর্তমানে 50 বিলিয়ন ডলারের উপর রিজার্ভ বা 70 বিলিয়ন ডলার। কিন্তু হাবিবি স্যার বলে গেছেন যে এয়ারপোর্ট থেকে নিয়ে বাড়িতে পৌঁছলেও আপনাকে কিভাবে হয়রানি করা হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে, আপনার সম্পদ কিভাবে মানে লুট করে নেওয়া হচ্ছে, সেই দিকে মন্ত্রী এমপি কারও খেয়াল নাই। পুলিশ বাহিনী আমাদের ট্যাক্সের পয়সা চলে, কিন্তু দেখা যায় ওরা মানে যেমন এই যে মাফিয়া, বাংলাদেশের সবাইকে আমি বলি না, কিন্তু বাস্তবে দেখা যায় আমাদের যে প্রশাসনে যেই সব লোক কাজ করে, এই যে 13,000 আমি ইন্টারনেট থেকে দেখেছি 13,000 সরকারি কর্মচারী, এদের অধিকাংশই মাফিয়া চক্রের মতো। এই আমাদের আমেরিকাতে কোনো সময় মাফিয়া ছিল, এখনো আছে মাফিয়া চক্রের মতো, তাদেরকে পয়সা না দিলে। তাই আমরা কবি যারা, আমার একটা প্রশ্ন, আমার দৃষ্টিতে কবিদেরকে বলা হয় লিডারদের লিডার। কেন আমি বলি, আপনারা জানেন এই পাক ভারত স্বাধীনতার সময় আমাদের জাতীয় কবি নজরুল এবং রবীন্দ্রনাথ, উনারা লিডারদের সাথে রবীন্দ্রনাথের পায়ের দ্বারে বসে এই জওহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ, গান্ধী ওরা পরামর্শ নিতেন। কাজী নজরুল সবাইকে, উনি যে চল 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 করেছিলেন তেল কাটার যে নেতাজি সুভাষ চন্দ্র বসু, তার যে বাহিনীর এটাকে কুচকাওয়াজ হিসাবে গ্রহণ করেছিলেন। শেরে বাংলা সহ যত বড় বড় নেতা ছিলেন নজরুলের কথা শুনতেন। উনি কবিতার মাধ্যমে বলে দিতেন, এই যে আমার এক ভাই ইকবাল তুহিন ভাই যে কবিতা পড়লেন এই মৌলবী সম্বন্ধে, যে তুই নমাজ পড়ছনি, ওই তিনি যখন লিখতেন তখন লিডাররা তারা বাস্তবায়নের জন্য চেষ্টা করতেন, কিন্তু আমরা সেই লেভেলে পৌঁছতে পারিনি। এটা আমাদের দুর্বলতা, আমরা সেই সম্মান অর্জন করতে পারিনি। আমরা সবাইকে কবি, মহাকবি আমরা লিখি, কবি সম্রাট, এইসব উপাধিতে আমরা ভূষিত করি। কিন্তু আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি আপনার এমপির সাথে যোগাযোগ আছে? না। আপনার প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ আছে? না। চেয়ারম্যানের সাথে যোগাযোগ আছে? না। আপনি যে কবিতা লিখেন কার জন্য? কবিতা শুধু লিখলেই হবে না, উপযুক্ত স্থানে যদি আপনার লোমেকার, বাংলাদেশে অন্য নির্বাচিত প্রতিনিধির কথা বাদই দিলাম, এমপিরা হলো পার্লামেন্টে যদি আলোচনা করে, প্রতিটা এমপির পার্লামেন্টে আলোচনার সুযোগ আছে, সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকেন। যদি ওই যে আমাদের যে রেমিটেন্স ডে, আমরা যদি একজন এমপিকে কনভিন্স করতে পারি যে আগামী অধিবেশনে আপনি এই জিনিসটা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন, উনি করতে পারেন, তখন দেখেন সহজে হয়ে যাবে। নতুবা আমরা হাজার কবিতা লিখলেও কেউ পাত্তা দিবে না। উপযুক্ত স্থানে যদি আপনি পৌঁছাতে না পারেন, তাহলে যত সুন্দর কবিতা, এই যে মনে করেন আজকের যে অনুষ্ঠান, এই হাবিবি স্যারের কাছে যদি আপনি পৌঁছতে না পারেন, আমি যে হাসান আলীর কথা বলতেছি, আরো 9 লক্ষ বাংলাদেশি হাসান আলীর মতো আছে। আমি বলতেছি কেন, আই মেড এ কানেকশন উইথ নজরুল হাবিবি,
আমাদেরকে জানতে হবে আমাদের এমপির সাথে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক এবং লন্ডনে হোক। এখন আমি শেষ করে নেই। হাবিবি সাহেব আমাকে বলছিলেন আমার অর্জন সম্বন্ধে কিছু বলতে, কারণ হলো আপনাদেরও মানে জেনে খুশি হবেন, আমরা স্বপ্ন দেখি আর আমি যেটা বাস্তবায়ন করেছি সেই জিনিসগুলা যদি শুনেন, আমার সম্মানিত বন্ধু যারা মালয়েশিয়া সহ বিশ্বের যেসব লন্ডন, আমেরিকায় বা বিশ্বের বিভিন্ন দেশে আছেন, আপনারা তা বাস্তবায়নের চেষ্টা করতে পারবেন। আমি আজ থেকে ৩৯ বছর আগে ১৯৮২ সালে আমেরিকাতে আসি। ১৯৯২ সালে নিউ ইয়র্ক সিটিতে লবিং করে তদবির যে আমরা আমরা মনে হয় আমাদের সম্মানিত অতিথি আলোচক জনাব হাসান আলীর কথা শুনতে পাচ্ছি না। তবে অত্যন্ত আনন্দের বিষয় হলো উনি আমাদেরকে প্রথম থেকে শুনছিলেন, আমাদেরকে দেখছিলেন, কিন্তু আমরা উনার কথা শুনছি কিন্তু উনাকে দেখতে পাচ্ছিলাম না, হয়তো কারিগরি ত্রুটির কারণে হয়েছে। যাই হোক, পরে আমরা হাসান আলীর কাছে আবার ফিরে আসবো। আমরা শিপন খান, আপনাকে আমরা বারবার কিন্তু হারিয়ে ফেলছি। সোহান হোসেন, আপনাদেরকে হারিয়ে ফেলছি। শিপন খান, আপনি যদি আপনার অসমাপ্ত বক্তব্য শেষ করতেন। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আপনাদের কাছ থেকে শুনবো, হাসান আলীর কাছ থেকে শুনে পরে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। যে আমরা হাসান আলী কি আমার কথা শুনতে পাচ্ছেন? জনাব হাসান আলী শুনতে পাচ্ছেন? জি 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 আমি শুনছি। জি, আপনি বলুন। জি 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 আমি আরম্ভ করি, অসুবিধা নেই তো, পারমিশন দেন? না না, বলুন। আচ্ছা, জি বলুন বলুন। আমি দেখেন ১৯৯২ সালে আমি একা না, আমি বলতে যে আমি বলাটা উচিত না, কিন্তু আমি এবং আরো অন্যান্য মুসলিম লিডাররা মিলে বিশ্বের রাজধানী নিউ ইয়র্ক সিটিতে ইহুদিরা প্রায় 11 দিন ফ্রি পার্কিং, খ্রিস্টানরা 8 দিন, আমরা মুসলমানরা ১৯৯২ সালে মেয়র ডিঙ্কিন্সের সময় এই অধিকারটা আদায় করেছি। ২০১৫ সালে নিউ ইয়র্ক সিটির পাবলিক স্কুলে ঈদের ছুটি আমরা আদায় করেছি দীর্ঘদিন প্রচেষ্টার পর। তারপরে দেখেন হিজাব বিল নিউ ইয়র্ক স্টেটে পাস হয়েছে। তারপরে বাংলা ভাষাকে আমি নিজে একজন ১৯৯৪ সালে আমরা লবিং আরম্ভ করেছিলাম, তদবির আরম্ভ করেছিলাম। এখন এটা বাংলা ভাষাকে নিউ ইয়র্ক সিটিতে সরকারি খরচে আমাদের যে কোনো ছাত্র, যেমন স্প্যানিশ, জার্মান ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে নিতে পারে, বাংলা ভাষাকে সরকারি খরচে নিতে পারে। তারপরে আমাদের মা বাবাকে যে চিঠি দেওয়া হয় বাংলায় দেওয়া হয়। বাংলা ভাষা নিউ ইয়র্ক সিটিতে এখন প্রতিষ্ঠিত। আমাদের যে এলাকার পাবলিক লাইব্রেরি আছে, আমরা যেসব এলাকায় বাংলাদেশ থাকি, আমি নিজে আমার এলাকার লাইব্রেরিতে ২০০৫ সালে বাংলা বই দিয়েছি সরকারি খরচে। সেখানে বাংলা বই রাখা হয়, বাংলাদেশি বুক কর্নারও আছে, অনেকগুলা লাইব্রেরিতে মানে দেওয়া হয়। এখানে মুক্তধারা ফাউন্ডেশন নামে একটা সংগঠন আছে, প্রতি বছর ওরা এই বাংলা বই মেলা করে থাকে। উনি ৪০টা লাইব্রেরিতে আমেরিকার বাংলা বই বিতরণ করে থাকেন, করা হয়। এবং ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়া হয়েছে স্টেটে। আমি শুধু এই জিনিসগুলা বললাম আপনাদের এই অভিজ্ঞতার জন্য যে এইগুলা বাস্তবায়ন করেছি। অনেকে হয়তো স্বপ্ন দেখে, আপনারা মালয়েশিয়া সহ বিশ্বের যে যেখানে আছেন বাংলা ভাষার অধিকার আদায়, আমি শেষ করে নিচ্ছি, একটা কয়েক সেকেন্ড দেন আমাকে। আপনারা চেষ্টা করবেন দ্বিতীয়ত বাংলাদেশে যাতে আমরা প্রবাসীদের অধিকার, কবিদের অধিকার, কৃষকের অধিকার, গার্মেন্টস শ্রমিকদের অধিকার আদায় করতে পারি, সেই ব্যাপারে আপনারা কবিতা, গান এবং নাটক লেখার বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হাসান আলী, আপনি চমৎকার বলেছেন। আপনি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন আমরা আশা করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আসলে আজকে আমরা মালয়েশিয়া থেকে আমরা শিপন খান এবং আমরা আমাদের হোসেনকে আমরা আসলে বারবারই সংযোগ থেকে আমরা তাদেরকে হারিয়ে ফেলছি। যাই হোক, আমরা হাসান আলীর কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনেছি, উনি অত্যন্ত চমৎকার কথা বলেছেন।
সে যাই হোক, আমরা এখন এস এম ইকবাল হাসান তুহিন আপনার কাছ থেকে ছোট্ট একটা কবিতার কয়েক লাইন আবৃত্তি শুনে আমরা অধ্যাপক নজরুল ইসলাম হাবিবির কাছে যাব। আমরা হাসান আলীকে এখন দেখতে পাচ্ছি, পরে হাসান আলীর কথা শুনবো, শুনে আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করব। যে এস এম ইকবাল হাসান তুহিন, একেবারে সংক্ষেপে যদি আপনি একটি কবিতা আবৃত্তি করেন। ধন্যবাদ প্রিয় উপস্থাপক। আমি এই পর্যায়ে করোনাকালীন সময়ের উপর একটি কবিতা নিয়ে আসছি। দক্ষিণবঙ্গের স্বপ্নভঙ্গের গল্প। 2009 সাল, বয়স তখন কতই বা, 7 কিংবা 8। বিকাশ, প্রকাশ, তেজেন, কত বন্দুকের সাথে ঘোরাঘুরি বেড়ানো, আর সন্ধ্যা হলেই হেরিকেনের আলোয় গলা ফাটায় বাংলা, ইংরেজি, সমাজবিজ্ঞান বই পড়া। মাঝে মাঝে উঠে যে পোষা বিড়ালটার দুধ দেওয়া, কুকুরটার ভাত দেওয়া, এই ছিল কাজ। 20 মাস, দুপুর বেলা, বাবার বুকে মাথা রেখে প্রশ্ন এলাম, বন্যা কেন হয়? বন্যা এলে কি হয়? বাবা আমার উত্তর দিয়েছিল, আর দিতি বাবার চোখ দুটি ছলছল করে উঠল। আমি বাবাকে প্রশ্ন এলাম, তোমার চোখ দুটি এমন দেখাচ্ছে কেন? বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, 25শে মার্চ আয়লা হবে। আমি বাবাকে প্রশ্ন এলাম, আয়লা কি বাবা? বাবা বলেন, এটা একটা ঝড়ের নাম। তাতে তোমার কষ্ট কেন? বাবা কাঁপা কাঁপায় গলায় বলেন, আমাদের বাড়িটার চারপাশে শুধু নদী আর নদী। বহু বছর হলো নদীর বাঁধ হয় না, নদীর খনন হয় না। বড় জোয়ার আলী বাঁধ ভাঙিয়ে ভাষায় নিয়ে যাবে। হাজারো মানুষের সাজানো সংসার ছিন্ন ভিন্ন হবে, হাজারো স্বপ্ন। বাবার কথার মর্ম না বুঝে বাবার কোল থেকে উঠে এক দৌড়ে লাফ দিয়ে অনেকক্ষণ সাঁতার দিয়ে স্নান সাইরে তারপর বাড়ি ফিরলাম। 25 মাস, দুপুরে রাস্তায় বন্ধুদের সাথে খেলতেছি। হঠাৎ দেখি দিগন্ত বিস্তৃত জলরাশি ধাইয়ে আসতেছে আমাকে বাড়ির দিকে। নিমিষে তলায় গেল আমাকে বাড়ি, ঘর, স্নানের পুকুর। বিষাক্ত লবণে পুকুরের মাছগুলো ছটফট করতে করতে মরে ফেসে উঠলো। আমার পোষা বিড়ালটা সীমাকে ঘর থেকে ফেরার পথে স্রোতের টানে ভাইসে গেল। আমার বুকের ভেতরটা তপ্ত অতি অতি ছাই হয়ে গেল। চিৎকার দিয়ে কাইতে গেলাম, বাবা বাবা, আমার বিড়াল বাবা। কিছুক্ষণ পরে বিড়ালটার মরা দেহ ভাইসে উঠলো। স্থির দৃষ্টিতে চাইয়ে রইলাম বিড়ালটার মরা দেহটার দিকে। হঠাৎ দেখি কুকুরটা সাথে বারান্দার দিকে আসতেছে। বাবা কুকুরটারে বারান্দায় তুললেন। কুকুরটার চোখে মুখে ফুটে আছে অবর্ণনীয় হতাশার ছাপ। অনাহারে অর্থ অনাহারে কাটে গেল কত দিন, ফুরায় গেল কত সময়, অনেক কষ্টে অতিবাহিত হলো পাইলে আসা দিনগুলো। 2011 সাল, গ্রামে দলে দলে নেতারা আসে। বাবার কাছে প্রশ্ন এলাম, ওনারা কেন আসেন? বাবা বলেন, ভোট হবে, ভোট। এলাকার সবাই নেতাদের কাছে টেকসই বাদ চালো, রাস্তা চালো, সুপ্রিয় খাবার পানি চাইলো। জনতার মঞ্চে দাঁড়ায় আঙ্গুল নাড়ায় নেতারা কয়ে গেলেন, সব হবে, সব। ভোট হলো, বিজয় হলো, শুধু হলো না রাস্তা, টেকসই বাঁধ, সুপ্রিয় পানি। এমন করে বছরের পর বছর নেতারা আসে, স্বপ্ন দেখায়, স্বপ্ন ভাঙায়। আমরা রয়ে যাই আমফান, মরা, ফণি, বুলবুল, ইয়াসের আঘাতে, বাঁধ ভাঙা জোয়ারের মাঝে। আমরা রয়ে যাই বাঁধ ভাঙা জোয়ারের মাঝে, বাঁধ ভাঙা জোয়ারের মাঝে। ধন্যবাদ। এস এম ইকবাল হাসান তুহিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনি আমাদের অনুষ্ঠানকে আরো বেশি প্রাণবন্ত করেছেন। বিশেষ করে আপনি আজকে অধ্যাপক নজরুল ইসলাম হাবিবির লেখা একটি গান আপনি
পাঠ করেছেন, এরপরে আপনি নজরুলের একটি কবিতা পড়েছেন, এখন আরেকটি কবিতা আপনি আবৃত্তি করলেন। আপনি অনেক অনেক সুন্দর কবিতা আবৃত্তি করলেন। আজকের এই অনুষ্ঠানকে আপনি আরো বেশি প্রাণবন্ত করে দিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা আমেরিকা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের আমেরিকা চ্যাপ্টারের সম্মানিত সভাপতি হাসান আলী। আমরা হাসান আলীকে দেখতে পাইনি, কিন্তু উনি আমাদেরকে দেখতে পাচ্ছে কারিগরি ত্রুটির কারণে হয়তো। আমরা হাসান আলীকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করব। আমরা হাসান আলীর আজকে আমাদের সাথে সংযোগ হওয়া এবং গুরুত্বপূর্ণ বক্তব্য, এই জন্য অনেক 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 ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের সাথে সংযোগ স্থাপন করেছেন মালয়েশিয়া থেকে, মালয়েশিয়ার সম্মানিত উপদেষ্টা কলম সাহিত্য সংসদের জনাব শিপন খান। উনি বারবার সংযোগ বিচ্ছিন্ন করে ফেলেছেন, তার কথাও আমরা আজকে শুনতে পাইনি। আমাদের সাথে সংযোগ স্থাপন করেছিলেন মালয়েশিয়ার শাখার সম্মানিত সভাপতি সোহান হোসেন, আমরা তাকেও আজকে শুনতে পাইনি। তার সাথে আমরা সংযোগ স্থাপন করার বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। যাই হোক, আমরা অনুষ্ঠান শেষ করব। এর মধ্যে আমাদের শিপন খান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা শিপন খানকে মাত্র 1 থেকে 2 মিনিট সময় দিব। শিপন খান, আপনার বক্তব্য আপনি 1 থেকে 2 মিনিটে শেষ করবেন। এরপরে আমরা অধ্যাপক নজরুল ইসলাম হাবিবের বক্তব্যের মধ্য দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করব। শিপন খান জি, আপনি এই যে ওয়ার্ল্ড রেমিটেন্স ফাইটার্স ডে সম্পর্কে আপনার মূল্যায়ন 1 থেকে 2 মিনিটের মধ্যে শেষ করবেন। এরপর আমরা অধ্যাপক নজরুল ইসলাম হাবিবের কাছে যাব, এরপর আমরা এই অনুষ্ঠান শেষ করব। আমাদের সময় একেবারে শেষ প্রান্তে। জি শিপন খান, শুধু আপনার মূল্যায়ন। জি স্যার, বলুন। আসলে কথা মুহূর্তে আমি শেয়ার করতে চাই, যোদ্ধা এটি একদিনের স্বপ্ন নয়, এটি এককভাবে কারো স্বপ্ন নয়, এটি একটি পরিবারের স্বপ্ন, এটি একটি দেশের স্বপ্ন, এটি একটি বিশ্বের স্বপ্ন। আসলে মূলত 2003 থেকে মোটামুটি আমরা 2011 সালে সক্রিয় হয়ে উঠি এবং কথোপকথন রাখবো। আমরা নিজেরাই একটি ইতিহাস, আমরা কোনো সময় এর পিছনে এবং আমরা সবাই চাই রেমিটেন্স যোদ্ধা আমার চাই, ছাড়া কোনো কিছুই নেই। কারণ যারা মুক্তিযুদ্ধ করছে তাদের বেশি, যারা ভাষা আন্দোলন করছে তাদেরকে আমরা 21শে ফেব্রুয়ারি দিয়েছি। আর আমরা যারা শুয়ে আসছে, যারা এখন কর্মরত আছেন, অনেকেরই তাদের আসলে সবাই সম্মানের সাথে আসে ভালো এবং এটা চাই। আর নতুন করে যদি লাইফে আমাদের হয়তো প্রবলেমের আমরা সময় আমরা থাকবো শুরু করা। আমরাই প্রথম ভাবছি এটা কিভাবে কি করা যায়। আসলে রেমিটেন্স যোদ্ধাদের ভাবনা আমার পরিবারের সময়, আমার থেকে যে সময় আসলে বিলীন হয়ে সময় কাজ করব এবং লাইফে আসে আমরা আমাদের না বলা আবার শিপন খান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আমরা আপনার কথা এখনো স্পষ্ট শুনতে পাচ্ছি না। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে। তারপরও আমি জনাব হাসান আলীকে 1 মিনিট আজকে রেমিটেন্স ফাইটার্স ডে উপলক্ষে মন্তব্য করার জন্য অনুরোধ করব। হাসান আলী, আমি আপনাকে 1 মিনিটের মধ্যে আজকের বিষয়ের উপর একটি মূল্যায়ন করার জন্য অনুরোধ করছি। 1 মিনিটের মধ্যে শেষ করবেন স্যার। জি জনাব হাসান আলী। জি, আপনাদের আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার আবেদন, আপনারা দেশে প্রবাসী কবি সাহিত্যিক যারা আছেন, শোনা যাচ্ছে তো কামরুল সাহেব? শোনা যাচ্ছে? আপনি বলুন। জি আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা,
ঠিক আছে, দেশের প্রবাসের কবি সাহিত্যিক যারা আছেন নিজ নিজ অবস্থান থেকে আপনারা এই রিমিটেন্স ফাইটার ডে পালন করার জন্য বা এটাকে এই বাস্তবায়ন করার জন্য নিজ নিজ এলাকার যে বাংলাদেশের 300 জন নির্বাচিত আরো 50 জন মহিলা এমপি আছেন, সবার কাছে নিজ নিজ এলাকার এমপিদের সাথে কথা বলুন, তখন এই জিনিসটা সহজে বাস্তবায়ন করা যাবে। কারণ হলো সিস্টেম মতো যদি অগ্রসর না হন তাহলে ভেরি টাফ, কোনো কিছুই শুধু আমরা আলোচনাই করতে পারবো। সবার প্রতি আমার আবেদন, আকুল আবেদন, নিজ নিজ এলাকার যে এমপি আছেন তার সাথে আপনারা কথা বলুন, দেখবেন মাশাআল্লাহ আমরা অতি সহজেই এই জিনিসটাকে বাস্তবায়ন করতে পারবো। জি জি, জনাব হাসান আলী আপনাকে অনেক এখন হাবিবি স্যারের মুখ থেকে কিছু শুনতে চাই। জি, আমরা হাবিবি স্যারের মুখ থেকে শেষে শুনবো, উনার কাছ থেকে শুনে আমি কিছু কথা বলে আজকের অনুষ্ঠান শেষ করব। আপনি আমাদের সাথে আমেরিকা থেকে যুক্ত হয়েছেন, ওই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানিয়েছি, এবং আপনি চমৎকার বলেছেন, এই জন্য আবারও অভিনন্দন জানাচ্ছি। অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি। ধন্যবাদ প্রিয় উপস্থাপক, ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ থেকে ছিলেন, বিশ্বে যারা লাইক কমেন্ট সাবমিট করেছেন। আমি চেষ্টা করব আপনাদের নাম ধরে ধরে ধন্যবাদ দেওয়ার জন্য। আমি কি সংগ্রহ করেছি ফেসবুক থেকে, আমি যে ফাইলটি আমি শেয়ার করেছি ওখান থেকে আমি নামগুলি সংগ্রহ করব। আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় জন সংগঠনের হিতাকাঙ্ক্ষী আমার মুরব্বী জনাব হাসান আলী সাহেবকে আমি ধন্যবাদ জানাই, সম্মান জানাই। আপনি কলমকে ভালোবাসেন, সংগঠনকে ভালোবাসেন এবং আপনি সমাজকে ভালোবাসেন, এটা হলো মূল কথা। আমি আশা করেছিলাম যে আপনাকে নিয়েই আমি একটা প্রোগ্রাম করব, কারণ আপনাকে নিয়ে আমাদের কিছু বলা দরকার বিশ্বকে। কারণ এই সংগঠন মানুষকে উৎসাহিত করার জন্য আমি সৃষ্টি করেছি। আপনাকে যদি আমরা আপনার মুখ থেকে যখন আপনার পরিবার, ছেলেদের লেখাপড়া, আপনার অবদান অর্জন, সমাজসেবা, এগুলো আমরা শুনি, আমাদের ছেলেমেয়েরা উৎসাহিত হবে। আমি মানুষকে সম্মান করি, আশা করি আপনাকে নিয়েই আমি একবার প্রোগ্রাম করবো। আপনাকে ধন্যবাদ জনাব হাসান আলী, আপনি কষ্ট করে এসেছেন, তবে আমরা আপনাকে আজকে ক্লিয়ার দেখতে পাচ্ছি না, এখনো আপনার ছবি আমরা দেখতে পাচ্ছি না। ধন্যবাদ প্রিয় উপস্থাপক ইকবাল হাসান তুহিন ভাই, আপনাকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে আমি বিশেষ কথা বলে আমি কথা শেষ করব। আমি বিশ্বের সামনে আমরা একটা কথা বলবো যে আমি কখনো নিরুৎসাহিত হই না, মানে সবসময় উৎসাহ নিয়ে কথা বলি। প্রিয় উপস্থাপক, আমরা যদি বানর দিবসের ইতিহাসটা আমরা যদি একটু, আপনি যদি গুগলে যান, বানর দিবস, দুজন ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা একে অপরকে মাংকি ডাকতো, তো তারা লিখে রাখতো দুশ্মনী করে যে তুমি মাংকি, ওর বল তুমি। তখন তারা বলতো কি যে তাহলে আমরা একটা মাংকি দিবস করে নি কেন? তো তারা ইউনিভার্সিটি চলে গেছে, তারাও জানে না যে দিবসটা হবে, তারা ওয়ালে লিখে রাখতো যে মাংকি দিবস। বর্তমানে শতাধিক দেশ এই দিবসটি পালন করে। কেন করে? তারা সেটাকে পশু দিবস, পশুর নিরাপত্তা, পশু অধিকার, ওইভাবে তারা সেটাকে একটু কিছুটা ডাইভার্ট করে এখন বিশ্বে অত্যন্ত সম্মানের সহিত বিশ্ব মাংকি দিবস উদযাপিত হয়। তাহলে যদি বিশ্ব মাংকি দিবসটা ইউনিভার্সিটির দুজন দুষ্ট ছেলে থেকে যদি আবিষ্কৃত হওয়ার পরে সেটা চলতে থাকে, বিশ্বের শতাধিক দেশ যদি রেমিটেন্স সেটা 1000 বার আরো পবিত্র, আরো শক্তিশালী, আরো মজবুত একটি সংগঠন, আমি মনে করি সেটা আমাদের পক্ষে সম্ভব ইনশাআল্লাহ। কারণ আমরা মানুষের রক্তের কথা বলেছি। আমি আমার বাবা লন্ডনের লক্ষ টাকার কোটি টাকার কথা আমরা বলি, আমার বাবার লাশ আমি দেখতে পারিনি, কারণ আমি প্রবাসী। দেশের অর্থনীতির ছাকাকে সাঙ্গা রাখার জন্য আমরা এখানে মারা যাই, আর আমাদের উপর অত্যাচার শুরু হয় এয়ারপোর্ট থেকে, সেটা বন্ধ করার জন্য আমরা দায়িত্ব হাতে নিয়েছি। যাই হোক, আমি এখানে জয়পুরহাটকে আমি স্পেশাল একটি ধন্যবাদ দিতে চাই। জয়পুরহাট ব্যক্তিগত উদ্যোগে আরেকটি ভালো কাজ করেছে, ধন্যবাদ প্রিয় জয়পুরহাট ম্যাডাম। এবং একইভাবে আমি জয়পুরহাট যে কাজটি করেছে, আমি একই প্রস্তাব রেখেছিলাম আমাদের যারা নেতারা আছেন, আমাদের নেতাদের গ্রুপে আমি একটা কমেন্টস করেছিলাম, যদি জয়পুরহাটের মতো আপনারা এগিয়ে আসতে চান আমার সাথে যোগাযোগ করুন। মাত্র আমার সাথে যোগাযোগ করেছে সিলেট থেকে এক ভাই এবং আমার সাথে যোগাযোগ করেছেন বরিশালের এক ভাই।
এ হলো কথা। অর্থাৎ আমরা মানবিক কাজে আমরা সম্পৃক্ত আছি, আমরা করে যাচ্ছি। আপনারা আমি আজকের অনুষ্ঠানে পরে গত কয়েক সপ্তাহ আগে আমরা পল্লী পাঠাগার স্থাপনের কথা বলেছি। আমি একটা অ্যাড্রেস দেব, আপনারা আমাকে কয়েক ভাই অনুরোধ করেছিলেন পল্লী পাঠাগারের অ্যাড্রেস পেলে পরে তারা কিছু বই পাঠাবেন। আমি আজকে একটা অ্যাড্রেস দেব, একটা পোস্ট দেব, আশা করি আপনাদের লেখা পাঠাবেন। এবং বেশি যারা শুনছেন, আমার নেতারা যারা আছেন, আপনাদের লেখা একটি বই পল্লী পাঠাগার দেবেন, সেটা স্থায়ী হয়ে থাকবে, আপনার নাম সেখানে সারা জীবন থাকবে। আপনার একটা বই পল্লী পাঠাগারে পাঠাবেন। আর বিশেষ করে আমাদের যে শিপন খান স্টুডিওতে আসে আর যায়, শিপন খান থেকে আমাদের আর দরকার ছিল গঠনমূলক, বাস্তবমুখী, সংগ্রামী কিছু কথাবার্তা, দিক নির্দেশনামূলক কিছু কথাবার্তা তার থেকে আমরা শুনবো। শিপন খান তার নেটওয়ার্ক তাকে বারবার সমস্যা দিচ্ছে। আমরা অত্যন্ত দুঃখিত যে আমরা আমাদের যিনি আজকের এই অনুষ্ঠানের মূল আকর্ষণ, আমরা যদি বলি শিপন খান, কারণ তাকে নিয়ে এই অনুষ্ঠান, তার থেকে আমরা নির্দেশনা আমরা কিছু পাচ্ছি না, কারণ সে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বারবার। তো যাই হোক, আমি আপাতত মহাসচিব, তাদের কল্যাণে আমি এই বিষয়টাকে আমি সম্মানের সহিত গ্রহণ করেছি, কারণ আমি বাংলাদেশের নাগরিক, আমি বিশ্বের সন্তান। এই অধিকার সারা বিশ্বের, এই দাবি আমরা আমরা সামনে নিয়ে যাব। মাংকি দিবস যদি হয়, রেমিটেন্স যোদ্ধা দিবস পালন হবে ইনশাল্লাহ একদিন। তো আমি একজন দায়িত্বশীল হিসাবে আমি কথাটা বলছি, আমরা বিশ্বের সবাইকে নিয়ে, বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমরা লবিং করব, আমরা যোগাযোগ করব, সবাইকে নিয়ে আমরা একটা কমিটি করব। আশা করি আমাদের হাসান আলী সাহেব থাকবেন, তাকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমরা রাখবো, কারণ তিনি আমেরিকাতে আছেন, তাকে দিয়ে আমরা কিছু কাজ আদায় করতে পারবো ইনশাআল্লাহ। আমরা প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম গত 2 বছর আগে 12 জুলাই আমরা রেমিটেন্স ডে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমি ইতিহাস অনেক ঘুরে ফিরে করেছি। সেখানে 12 জুলাই রেমিটেন্স ডে হবার ঐতিহাসিক কারণ হচ্ছে, এই দিনে ফ্রান্সে একটা বিপ্লব সংঘটিত হয়েছিল, তাও মানবতা রক্ষার কারণে, মানবতা রক্ষার জন্য, ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য বলা যায় রাজতন্ত্রের বিরুদ্ধে একটি আন্দোলন হয়েছিল ফেরিসে। তো এটি একমাত্র আমি লক্ষ্য করেছি, ইতিহাস খুঁজে ঘুরে পড়াশোনা করে এই দিবসটি এই মাসে হওয়া দরকার। এবং 12 তারিখ হওয়ার যৌক্তিকতা হচ্ছে কি, 11 তারিখ বিশ্ব জনসংখ্যা দিবস এবং 30 জুলাই হচ্ছে বন্ধুত্ব দিবস। এইভাবে এই মাসটি বিবিধ দিবসে ভরে আছে, শুধুমাত্র 12 তারিখটা জায়গা খালি আছে আমাদের জন্য, এবং ঐতিহাসিক কারণও আছে, এবং এই মাত্র জায়গাটি আমাদের জন্য খালি আছে। আশা করি আমরা এই দিবসটি আমরা অন্তত এইখানে আমরা রাখতে পারি। 12 তারিখ আপনি লিখবেন 12 তারিখ। শিপন, যদি একান্ত কোনো কথা থাকে তুমি আমাদের সাথে সরাসরি আমাকে স্টপ করে কথা বলো, না হলে আমরা শেষের দিকে যাচ্ছি। নাকি শিপন, কোনো কথা আছে নাকি? শিপন খান, আপনি কি কিছু বলতে চান? একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা কিন্তু আপনাকে বারবার সুযোগ দিয়েছি, আপনি কিন্তু সংযোগ বলবেন। শিপন খান আপনি কিছু বলবেন? না, কামরুল, উনি শুনতে পাচ্ছেন না। আমরা দেখেন উনি শুনতে পাচ্ছেন না। জি, আপনি কিছু বলবেন শিপন খান? শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। আমি বলুন। শুনতে পাচ্ছি। আসলে আপনি বলুন, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। জি বলেন, আপনি বলেন। শিপন খান কথা বলতে এটা আমি জানি না যে আসলে কথা বলতে না পারলে যে থাকবে নয়, কারণ 40টা বছর ভালো। জি স্যার, আমরা অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি আমরা চেষ্টা করেছি শিপন খানকে বারবার সময় দিতে, সোহান হোসেনকে বারবার সময় দিতে। ওরা মালয়েশিয়া থেকে যুক্ত হয়ে বারবার চেষ্টা করেছে, সঙ্গে স্থাপন করতে পারছে না। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলেন। আমরা আসলে শেষ করবো করে অনেক বিলম্ব করে ফেলেছি। আমাদের এই সংগঠনের সাথে যারা
জড়িত তাদের কথা সম্মানের সহিত স্মরণ করছি। বিশেষ করে সওদাগর সাব্বির, তোমার কথা স্মরণ করছি। আমরা বসে একটা কমিটি করব, আমরা আমাদের অধিকারের কথা আমরা বলবো যারা এখানে উপস্থিত ছিলেন। ধন্যবাদ প্রিয় আবৃত্তিকা। আমি ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের সাথে এখন ছিলেন। আমি নামগুলি আমার গ্রুপ থেকে, আমার ফাইল থেকে আমি সংগ্রহ করেছি। অনেক সময় দেখা যায় যে অনুষ্ঠানের পরে যে অনেককে ধন্যবাদ দেওয়া হয় না, আমি খুব লজ্জিত হই, আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি। আমাদের সাথে আছেন রেবেকা সুলতানা মিনু এবং ইউনুস ইবনে জানাল, রাহাত মামুন, সুবন চৌধুরী চট্টগ্রাম রাউজান থেকে, আবু চৌধুরী আমাদের নেতা, আমাদের সহসভাপতি আবু তৈয়ব চৌধুরী, সাবিহা ইয়াসমিন আমাদের সাথে আছেন, সুস্মিত আলম চৌধুরী, একটা কঠিন নাম, আমাদের সবসময় ফেসবুকে থাকেন, লাইক কমেন্ট করেন। শওকত উসমান, আরেক প্রেমিক কবি আমাদের সাথে আছেন। দীপক মিত্র আসাম থেকে আমাদের সাথে আছেন। সেলিনা জান্নাত ছিলা মনে হয় আমাদের জামালপুরের, রিয়াজ আহমেদ, জাওনাল আবেদিন লালু, অরুফ কুমার বড়ুয়া আমার প্রিয় উপস্থাপক ভাই তিনি আছেন। সওদাগর সাব্বির, তোমার কথা বারবার আমরা বলেছি, আমাদের সাথে আছেন। মুক্তাসিম বিলা শাহান, গত সপ্তাহে তার কথাটা না বলতে পারে আমি লজ্জা পেয়েছি। শাহান, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন করুণা আচার্য, আমার প্রিয় নেত্রী চট্টগ্রাম থেকে। করুণা দি, আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের সাথে আছেন, কমেন্ট করেছেন। ইহসান উদ্দিন কক্সবাজার থেকে আমাদের সাথে আছেন। মোফাজ্জল হক শাহেদ আমাদের সাথে আছেন। বিপ্লব সাহা, আরেক বিপ্লব আছেন আমাদের শেরপুরে, নাম তার বিপ্লব কিন্তু কোনো কাজ করে না। বিপ্লব ইলা আমাদের সাথে আছেন। জয়পুরহাটের জহির ইসলাম মনে হয় আমাদের সাউথ আফ্রিকার সভাপতি। আইয়ুব আলী সাহেবের কথা বলতে হয়, আইব আলীর জন্য আমরা দোয়া করি। আইব আলী সাহেবের সাথে আমার অনেকবার কথা হয়েছে। আইব আলী সাহেব অনেকটা সুস্থের পথে, তিনি এখনো হসপিটালে, আমরা তার জন্য দোয়া করি। তাকে আমরা অনুষ্ঠান থেকে সম্মান জানাচ্ছি। আপনি আমাদেরকে হসপিটাল থেকেই আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন। জহির ইসলাম আমাদের সাথে আছেন। HM মাসুদ আমার টিচার, সারা হাবিব ট্রাস্ট মসজিদের টিচার, আমাদের টিচার। দুর্জয় পাল আমাদের সাথে আছেন। রুবি শেখ অধ্যাপক, জিতেন্দ্রলাল বড়ুয়া, কুতুবুদ্দিন বখতিয়ার আমাদের সাথে আছেন এবং নান্টুফাল কিশোরগঞ্জ থেকে আমাদের সাথে আছেন। কিশোরগঞ্জ আমরা কমিটি করতে যাচ্ছি, সম্ভবত নান্টুফাল আমাদের সহায়তা করবেন। লিফি আমাদের সাথে আছেন, জানি লিফি অসুস্থ, তিনি হসপিটালে। আজম চৌধুরী আমাদের সাথে আছেন। জেট মন্ডল মনে হয় আমাদের ইকবাল হাসান তুহিনের বন্ধু, তিনি আপনার আবৃত্তির প্রশংসা করেছেন এবং বলেছেন তার কবিতা আপনি পড়েছেন, জানি না। শাহজাহান ইয়াসমিন রাঙ্গামাট থেকে আমাদের সাথে আছেন। হাসান এই হলো আমি নামগুলো আমি সংগ্রহ করতে পেরেছি আসলে। ধন্যবাদ প্রিয় উপস্থাপক। অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের সাথে যারা সংযুক্ত হলেন, বিশেষ করে আমেরিকা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের অত্যন্ত আপনজন আমেরিকা চ্যাপ্টারের সম্মানিত সভাপতি হাসান আলীকে আমরা দেখতে না পেলেও কারিগরি ত্রুটির কারণে আমরা ওনার কথা স্পষ্ট শুনতে পেয়েছি, তবে উনি আমাদেরকে দেখতে পেয়েছেন। যাই হোক, হাসান আলীকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে শিপন খান, আপনি মালয়েশিয়া থেকে চেষ্টা করেছেন বারবার সংযোগ স্থাপন করার, যথাটা আমরা পুরোপুরি শুনতে পাইনি। যাই হোক, তারপরেও আপনার কাছ থেকে আরো স্পষ্ট কথা শোনার দরকার ছিল। যাই হোক, আগামীতে আমরা কোনো না কোনো এক অনুষ্ঠানে আপনাকে নিয়ে আসবো। এই রেমিটেন্স ফাইটার্স ডে উপলক্ষে আপনার কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে ধন্যবাদ, অভিনন্দন। এক মিনিট কথা বলবো আর কি, প্লিজ আপনার পরে। আমি এক ভাইকে আমি ধন্যবাদ দিতে চাই। বাসুদেব নন্দী, তিনি আমাদের বিভাগীয় নেতা, তিনি
আইয়ুব আলী সাহেবের সাথে তিনি হসপিটালে সময় দিচ্ছেন এবং নিয়মিত আমার সাথে তিনি যোগাযোগ করেন। এবং এই কথাটি আসলে এই জন্য আমি বলেছি যে আইয়ুব আলী সাহেব এবং বাসুদেব নন্দীর সাথে যে একটা আন্তরিক সম্পর্ক, তিনি যখন কথা বলেন তিনি মানে খুব অভিভূত হয়ে যান যে তিনি অসুস্থ, স্যার দোয়া করবেন, তিনি আপনার কথা বলে যে ভালোবাসা আইয়ুব আলী বাসুদেব নন্দী থেকে পাচ্ছেন এবং তার মাধ্যমে আমি পাচ্ছি। এই কথাগুলি বিশ্বের সামনে বলা দরকার। ধন্যবাদ বাসুদেব নন্দী, আপনারা ভালো থাকুন। আপনার বন্ধুত্ব, আইয়ুব আলীর সাথে বন্ধুত্ব আমরণ থাক সর্ব পর্যন্ত। আর আমার মেয়ের জন্মদিন আজকে, আমার মেয়েকে আমি আনুষ্ঠানিকভাবে হ্যাপি বার্থডে বলবো এবং আমার মেয়ের জন্য আপনাদের কাছে আমি দোয়া চাইবো। আমার মেয়ের জন্য আমি একটা গান লিখেছি, এটা পুরাতন গান, গানটি আমি গেয়ে শোনাই। আমার এখানে 4 লাইন শুধু, হ্যাঁ মানে আমি এনজয় করবো আর কি। ও আমার সারা আমি তোমাতে হারা, ও আমার সারা আমি তোমাতে হারা, আমার মায়ের নামে নাম আমার প্রাণের এলেবাম, আমার মায়ের নামে নাম আমার প্রাণের এলেবাম, তোমার আমি তোমার স্নেহে পাগল পারা, ও আমার সারা আমি তোমাতে হারা। আমি মরে গেলে আমার মেয়েকে সেটা দেখবে, সেজন্য আসলে ধন্যবাদ। অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি যার কথা বলছিলাম আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনার মেয়ের জন্য দোয়া করছি আমার পক্ষ থেকে, চট্টগ্রাম বিভাগীয় কমিটির পক্ষ থেকে আপনার মেয়ের জন্য আমি শুভকামনা করছি। শুভকামনা রইল হ্যাপি বার্থডে উপলক্ষে, আমি তার দীর্ঘায়ু কামনা করছি। সাথে আমাদের এক নেতা, বিশেষ করে আমাদের আইয়ুব আলীর জন্য আমি দোয়া করছি যেন উনি দ্রুত সুস্থ হয়ে যান। যে কথা বলছিলাম যে শিপন খান, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। সোহান হোসেন মালয়েশিয়ার সভাপতি, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন জানাচ্ছি চমৎকার কবিতা আবৃত্তি করার জন্য এস এম ইকবাল হাসান তুহিন। অভিনন্দন জানাচ্ছি অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি। অভিনন্দন জানাচ্ছি আমাদের আমেরিকা চ্যাপ্টারের সম্মানিত সভাপতি হাসান আলীকে। আপনারা আজকে যেখান থেকে আজকের এই অনুষ্ঠান দেখলেন সবাইকে অগ্রিম অভিনন্দন আগেও জানিয়েছি, এখন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। পরবর্তীতে যারা এই অনুষ্ঠান দেখবেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে বিশেষ করে কারিগরি ত্রুটি, নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা শিপন খানকে শুনতে পাইনি আমরা সোহান হোসেনকে, আমরা আসলে দেখতে পাইনি হাসান আলীকে। যাই হোক, এই ধরনের নেটওয়ার্ক সমস্যা প্রতি অনলাইন ভিত্তিক প্রোগ্রামে নেটওয়ার্ক সমস্যা সাধারণত হয়ে থাকে। তারপরও আপনারা বিষয়গুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। এই করোনাকালীন সময়ে সবাই নিরাপদ থাকুন। সবার সুস্থতা, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। খুদা হাফেজ। ধন্যবাদ। খুদা হাফেজ। গুড নাইট বাংলাদেশ।